নারী মনে জটিলতা ও কুটিলগিরির চাপে মরে যাওয়া এক পুরুষের গল্প বলবো আজ। পাশাপাশি এই গল্প থেকে উঠে আসবে এমন এক পরিস্থিতি যেখানে আইন একদম অসহায়। ছেলেটি আর মেয়েটি একে অপরকে ভালোবেসে বিয়ে করলো। ছেলেটি কর্পোরেটে কাজ করে, মেয়েটি সরকারি স্কুল টিচার, অর্থাৎ আর্থিকভাবে প্রতিষ্ঠিত, কিন্তু রংটা একটু চাপা। পাত্র পাত্রী দুজনেই পণ বা যৌতুক দেওয়া নেওয়ার সম্পূর্ণ বিরুদ্ধে, তাই নিজেরাও ওই রাস্তায় হাঁটেনি। ছেলের মা ভাবেন একটা মাত্র ছেলে আমার, তার বিয়েতে একটা পয়সাও পেলাম না, এদিকে মেয়ের রংটাও তেমন খোলতাই নয়। ছেলের মায়ের এই ভাবনায় পুষ্টি যোগায় ছেলের বিবাহিত দিদি। মা মেয়ে দুজনের দেখা হলেই গুজুর গুজুর ফুসুর ফুসুর সবসময় ওই একই আলোচনা। মেয়েটি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। শাশুড়ি ননদ মিলে তাকে নানা রকম বাঁকা টেরা কথা শোনায়। সংসারে মেগা সিরিয়ালের মতো কুটকাচালি শুরু হয়ে যায়। ছেলেটি ফিরলে মেয়েটি সংসারে ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে শোনাতে থাকে। ছেলেটি বলে, ওদের কথায় কান দেওয়ার দরকার নেই, তুমি তোমার মতো থাকো। কিন্তু কান দেওয়ার দরকার নেই বললেই যে কান তার মালিকের কথা শুনবে এমনটা তো নয়। কান সবই শোনে, সময় মতো সে সমস্ত কথাবার্তা রেকর্ড করে মাথায় পাঠিয়ে দেয়। মেয়েটির মনে ঘৃণা বিতৃষ্ণা জন্মাতে থাকে। শাশুড়ি বলেন, কি দেখি যে একে আমার ছেলে বিয়ে করলো কে জানে। একজন শিক্ষিত মেয়ের ক্ষেত্রে এই জাতীয় কথা স্বভাবতই চরম অপমানজনক। মেয়েটি প্রতিবাদ করতে শুরু করে। স্ত্রীর সঙ্গে মা আর দিদির এরকম আচরণ ছেলেটিও ঠিক মানতে পারে না। মা দিদির সঙ্গে এই ব্যাপারে কথা বলতে গেলে কেঁদে কেটে ইনিয়ে বিনিয়ে বৌমা সম্পর্কে নানা কথা বলতে শুরু করেন। দিদি বলেন, ওই মেয়েটা তোকে একদম আঁচলে বেঁধে নিয়েছে না রে ভাই। মা বলেন, একদম বউয়ের ভেড়া হয়ে গেছিস, বউয়ের কথাই তোর কাছে কথা, আর আমরা তোর কেউ না। ছেলেটি বোঝানোর চেষ্টা করে, তোমরা ভুল ভাবছো, বিষয়টা একদমই তা নয়। মা ধাক্কা মেরে বেরিয়ে যান। মায়ের পিছন পিছন মুখ বাঁকিয়ে বেরিয়ে যায় দিদিও। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন শাশুড়ি বলেন, তোমরা সব সময় দরজা বন্ধ করে থাকো কেন? বলি, আমি আর তোমাদের বাবা আমরাও তো এককালে স্বামী স্ত্রী ছিলাম, তোমাদের মতো সব সময় দরজা বন্ধ করে তো থাকতাম না। রাতে নানা অছিলায় শাশুড়ি ছেলে বৌমার দরজায় টোকা মারেন। ছেলে মেয়েটির দাম্পত্য জীবন বিয়ের মাত্র 1.5 বছরের মধ্যে নরকে পরিণত হয়। স্ত্রী জানিয়ে দেয় এদের সঙ্গে আর থাকা সম্ভব নয়। বলে, তুমি একটা কাপুরুষ, মাম্মাস বয়, মায়ের পিছনে লেজ নেড়ে ঘুরে বেড়াও, ওটাই তোমাকে ভালো মানায়। ছেলেটি মা বাবার একমাত্র পুত্র সন্তান, বাবা আগেই গত হয়েছেন। স্ত্রী নিয়ে অন্য কোথাও বসবাস করলে মা একা হয়ে যাবেন, তাই স্ত্রীর দাবি সঠিক জেনেও সে কিছুতেই ঘর ছাড়তে পারে না। মায়ের একাকিত্বের যন্ত্রণা অনিশ্চয়তা সবই ছেলেটি বোঝে। অন্যদিকে স্ত্রীর আত্মসম্মানে আঘাত লাগার বিষয়টিও সে অনুভব করতে পারে, কিন্তু এক্ষেত্রে তার কি করণীয় সেটাই সে ঠিক বুঝে উঠতে পারে না। ছেলেটি মানসিকভাবে জর্জরিত হতে থাকে। তার অসহায়ত্ব এবার অবসাদের রূপ ধারণ করে। একটা সময় তার মনে হয় এই সংসারে তাকে বোঝার মতো কেউ নেই। যে মাকে ছোটবেলা থেকে সে কল্যাণী রূপে দেখে এসেছে তাকে আর সে চিনতে পারে না। যে মেয়েটিকে প্রেমিকা হিসেবে এতদিন চিনে এসেছে সেও এখন প্রায় অচেনা। জীবনটা তার কাছে অর্থহীন মনে হয়। একদিকে কর্পোরেট অফিসের চাপ, অন্যদিকে সংসারের যন্ত্রণা তাকে তীরবিদ্ধ করতে থাকে প্রতিদিন। একদিন ঝামেলা চরমে ওঠে। শাশুড়ি বৌমার মধ্যে চিৎকার চেঁচামেচি যখন তুঙ্গে, তার মাঝে পড়ে যায় ছেলেটি। বউয়ের হয়ে মাকে বোঝাতে যেতেই মা ছেলেকে ঠাঁটিয়ে একটা থাপ্পড় মারে। বউ পাগলা তকমায় ভূষিত করেন। অন্যদিকে কথা কাটাকাটির মাঝে রাগে অন্ধ হয়ে বউয়ের হাতের কাছে থাকা শোপিস ছুঁড়ে দেয়। ছেলেটির কপাল কেটে রক্ত ঝরতে থাকে। ছেলেটি এবার খেপে ওঠে। রাগে গড়গড় করতে করতে সে থানায় যায়। টেবিলে অফিসার সমস্ত ঘটনা শুনে হেসেই লুটোপাটি। তিনি বলেন, তুমি একটা পুরুষ মানুষ হয়ে মেয়েদের হাতে মার খেলে, সেটা আবার ফলাও করে থানায় বলতে এসেছো? শোনো, ছেলেদের এসব ব্যাপারে কোনো আইন নেই, তুমি ভাই এখন যাও, অযথা আমার সময় নষ্ট করো না। ছেলেটি বসেই থাকে। কিছু তো একটা উপায় থাকবে এগুলো আটকানোর। দুটো রাজনৈতিক দলের গণ্ডগোল যদি পুলিশ থামাতে পারে, তাহলে দুজন মহিলার মধ্যে ঝামেলা থামানোর ক্ষমতা কি পুলিশের নেই? বড়বাবু সব কিছু শুনে বেরিয়ে এসে ছেলেটিকে কেবিনে ডেকে চুপি চুপি দুঃখের কথা বলেন। মা আর বউয়ের মধ্যে ঝামেলায় তার অবস্থা ছেলেটির থেকেও খারাপ। লজ্জায় তিনিও কাউকে কিছু বলতে পারেন না। থানায় বড়বাবু মায়ের কাছে লাথি ঝাঁটা আর বউয়ের কাছে ঝাঁটা পেটা খাচ্ছেন। এসব পাঁচকান হয়ে গেলে মান সম্মান সব ডুববে।
কিন্তু কম বয়সী ছেলেটির মানসিক অবস্থা দেখে তিনি নিজের ব্যক্তিগত জীবনের কিছু ঘটনা দিয়ে ছেলেটিকে বোঝানোর চেষ্টা করেন। দিনের পর দিন কেটে যায়, ছেলেটি সংসারের জাতাকল পেশা হতেই থাকে। উকিলবাবুর কাছে গেলে তিনি ভৎসনা করে বলেন, পুরুষের জন্য সেরকম কোনো আইন টাইন নেই, উল্টে মা তোমার বিরুদ্ধে খোরপোশের মামলা করবেন আর বউ গার্হস্থ্য হিংসার মামলা করবে। তুমি ছেলে হয়ে জন্মেছ ভাই, সব কিছুতে ফাঁসবে তুমি, অতএব যেমন চলছে চলতে দাও। হাজার হাজার পুরুষ মানুষ তো এভাবেই কাটাচ্ছে, তুমি এত দুর্বল চিত্ত কেন হে বাপু? মায়ের সন্তান স্নেহ শেষ, স্ত্রীর ভালোবাসা তলানিতে, দাম্পত্য বা যৌন জীবন সব খতম। অফিসে বন্ধুবান্ধবের হাসি ঠাট্টা, বসের ধমকানি রাতে যেন তার কানে বাজতে থাকে। তুমি পুরুষ হয়ে জন্মেছ ভাই, তুমি পুরুষ, পুরুষ, পুরুষ। ঘুম ভেঙে ধরপড়িয়ে উঠে বসে ছেলেটি। ঘুমন্ত স্ত্রীর মুখের দিকে একবার চোখ যায়। প্রেমের সময়কার ঘটনাগুলো মনে পড়ে। ছেলেটা পা টিপে টিপে একবার মায়ের দরজায় উঁকি মারে। মাও ঘুমাচ্ছেন। মা, বাবা, দিদির সঙ্গে একসাথে কাটানো ছোটবেলার বিভিন্ন স্মৃতি একের পর এক সিনেমা রিলের মতো মাথার মধ্যে চলাফেরা করতে থাকে। দিনগুলো কিভাবে পাল্টে গেল! কি করলে একটু মানসিক আশ্রয় জুটবে কারো কাছে? ছেলেটা ভাবতে থাকে, ভাবতেই থাকে, তার ঘুম আসে না। পরদিন সকালে দেখা যায় চেয়ারে বসে ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছে ছেলেটি। অঘোর ঘুম, বলাই বাহুল্য। এই কাল ঘুম আর কখনোই ভাঙেনি। পুলিশ এসে উদ্ধার করে খান দুয়েক ঘুমের ট্যাবলেটের স্ট্রিপ। মেয়েদের নিয়ে লিখি বলে পুরুষেরা কমেন্টে খুব গালাগালি করেন। আসলে বিষয়টা পুরুষ বা মহিলার নয়, বিষয়গুলো মানসিকতার এবং মানবিকতার। আশা করছি নারী পুরুষ বিভাজনে না গিয়ে আমরা মানবিকতার নিরিখে সমস্ত পরিস্থিতি বিচার করতে শিখব। লেখাটা অ্যাডভোকেট সুলগ্না ভট্টাচার্য। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।